হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির। আজকে তোমাদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেন্সে যে ইংলিশ কোশ্চেনটা মানে টপিকটা থাকে তার উপর আরও 10টি কোশ্চেনের একটা ডালি নিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে 6, অর্থাৎ প্র্যাকটিস সেট 6 নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। চলো, তাই বেশি দেরি না করে, সময় নষ্ট না করে সরাসরি কোশ্চেনের দিকে আমরা এগোচ্ছি। ঠিক আছে, এখানে কোশ্চেন নাম্বার 1-এ বলেছে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ এক কথায় হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে বলেই দিয়েছে যে প্যাসিভ ভয়েসে করো, তাই অ্যাক্টিভ না প্যাসিভ এটা আর বোঝার দরকার নেই, তোমাকে বলেইছে যে প্যাসিভ ভয়েসে করো। বলেছে দ্য টিচার সাবজেক্ট এক্সপ্লেইনড ভার্ব দ্য লেসন অবজেক্ট। এই পর্যন্ত আমার কিন্তু জানা অবশ্যই দরকার। ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার জ্ঞান থাকা দরকার, যে সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে কিন্তু অবশ্যই প্যাসিভ করতে গেলে দরকার এই ক্ষেত্রে। তাহলে কি বলেছে, দ্য টিচার এক্সপ্লেন্ড। আগে একটু দেখে নিচ্ছি এক্সপ্লেন্ড এই যে ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে, এটা আগে কিন্তু দেখতে হবে। এই এক্সপ্লেন মানে কি, ব্যাখ্যা করা, আর এক্সপ্লেন্ড মানে ব্যাখ্যা করেছিলেন। তাহলে কি দাঁড়ালো, দ্য টিচার শিক্ষক মহাশয় এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিলেন কি, দ্য লেসন অর্থাৎ পাঠটি, মানে পড়ানোর যে বিষয় পাঠটি ক্লিয়ারলি পরিষ্কারভাবে। তাহলে তোমাকে যেটা করলে সব থেকে ভালো হবে, তুমি যেটা করলে সব থেকে বেশি ভালো হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে এই সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে দেখো তো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কি আসা উচিত, ওয়াজ অথবা ওয়ার। তাও এখানে অবজেক্ট কি আছে, দ্য লেসন। দ্য লেসনের সঙ্গে দ্য লেসন মানে হচ্ছে পার্টটি, কয়টা লেসন, একটা লেসন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইবার দেখো তো কোথায় ওয়াজ আছে, এইখানে ইজ আছে, তাহলে এটা কিন্তু প্রথমেই না, মানে এইভাবে কিন্তু খুব স্পিডে আমরা করতে পারি। হ্যাজ বিন কি আসবে না, হ্যাজ বিন তো পারফেক্ট টেন্সে আসে, হবে না। উইল বি, শ্যাল অথবা উইল বিও কিন্তু হচ্ছে না, আমি কিন্তু একটু অন্যভাবে করানোর চেষ্টা করছি। তাহলে যেটা দাঁড়ালো, এইখানে অপশন বিটা হয় কিনা তাও দেখছি। অবশ্যই তিনটে যেহেতু হয়নি, অপশন বি হওয়া উচিত, দেখছি। তাহলে অবজেক্ট কি আসলো, দ্য লেসন। তারপরে কি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসলো, ওয়াজ। এইবার এক্সপ্লেইনড, এই যে ভার্বটি রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এক্সপ্লেইন, পাস্ট ফর্ম হচ্ছে হলো এক্সপ্লেইন, পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম যেটা লাগে তোমরা জানোই সেটাও কিন্তু এক্সপ্লেইনড। তাহলে এটা হয়ে গেল, দ্য লেসন ওয়াজ এক্সপ্লেন্ড ক্লিয়ারলি। কীরকমভাবে, ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সুস্পষ্টভাবে, কার দ্বারা, বাই দ্য টিচার। তাহলে এ, সি এবং ডি যেভাবে করলাম সেইভাবে করলে কিন্তু খুব স্পিডে বা দ্রুত করা যায়। তাহলে যেটা দাঁড়ালো, দ্য লেসন ওয়াজ এক্সপ্লেন্ড ক্লিয়ারলি বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষক মহাশয়ের দ্বারা। তাহলে আমার কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হলো যেটা, সেটা হচ্ছে দ্য লেসন ওয়াজ এক্সপ্লেন্ড ক্লিয়ারলি বাই দ্য টিচার। এবং এ, সি, ডি হলো না, সেটা আমি প্রথমে বলে নিলাম যে এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। ইজ হচ্ছে না, এইখানে হ্যাজ বিন পারফেক্ট টেন্স হবে না, উইল বি, শ্যাল উইলের ব্যাপার তো নেই। তাহলে অ্যাজ পার অপশন আমাকে হচ্ছে যেটা সঠিক উত্তর হলো আমার, সেটা হচ্ছে 1-এর দাগের সঠিক উত্তর বি, দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি। সঠিক উত্তর দ্য লেসন ওয়াজ এক্সপ্লেইন ক্লিয়ারলি বাই দ্য টিচার। তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট রিপোর্টেড স্পিচ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কি রয়েছে, হি সেইড আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট, অর্থাৎ সে বলেছিল যে আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে রয়েছে, ঠিক আছে। এবার ইনডিরেক্ট স্পিচ বা যেটাকে আমরা বলি ন্যারেশন চেঞ্জ, সেটাতে করলে কি হবে, তাহলে হি সেইড। ও আর একটা জিনিস, ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে, অ্যাম গোয়িং। এইবার রিপোর্টিং ভার্ব কোন টেন্সে রয়েছে, দেখো তো রিপোর্টিং ভার্বটা কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে এই পাশে থাকা যে টেন্সের যে জায়গাটা রয়েছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে। এবার দেখো তো পাস্ট কন্টিনিউয়াস কোথায় রয়েছে, হি ওয়াজ গোয়িং, আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, হি গোস। তাহলে এগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়াবে
যে হি সেইড, তাহলে হি সেইড অপশন এতে যাচ্ছি, এটাকে আমরা সঠিক এখনো করছি না, আমরা দেখছি ঠিকঠাক আছে কিনা। হি সেইড, তারপরে লিঙ্কার কি দ্যাট, হি সেইড দ্যাট, তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, কে যাচ্ছে, আমি যাচ্ছি বাজারে, আমি বলতে তো আর আমি না, তাহলে কথাটা যে বলেছে সে বাজারে যাচ্ছে, তাহলে সেটাকে কথাটা কে বলেছে, হি বলেছে, তাহলে হি সেইড দ্যাট, তাহলে আইটা কাকে নির্দেশ করছে, হিকে, তাহলে হি কিন্তু এখানে বসলো, তাহলে হি, তারপরে কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তোমার কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, যেহেতু রিপোর্টিং ভার্ব কিসে রয়েছে, এই টিং ভার্ব, আমি যেটাকে টিং 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 বলি, এই টিং ভার্বটা রয়েছে হচ্ছে পাস্ট টেন্সে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, খুব সোজা ছিল, আহামরি কঠিন কিছুই ছিল না। তাহলে 2-এর দাগের বা 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ডিগ্রি অফ কম্পারিজন। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজন মানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ বলে যে টপিকটা রয়েছে বা চ্যাপ্টার, সেখান থেকে এই প্রশ্নটি কিন্তু সেট করা হয়েছে। শি ইজ দ্য, এইবার দি বা দা এই যে আর্টিকেলটা কোন ডিগ্রির ক্ষেত্রে যায়, এটা কিন্তু খুব সোজা, অবশ্যই এই ডিগ্রিটা হচ্ছে তোমরা জানোই, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এইখানে কি রয়েছে, গুড, বেটার, বেস্ট, নাকি মোর গুড, মোর গুড তো হচ্ছেই না, ঠিক আছে, গুড, বেটার, বেস্ট, তিনটি ফর্ম, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। যেহেতু আমার সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দি বা দা বসে, এই ডেফিনেট আর্টিকেলটি বসে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে গুড না বসে হওয়া উচিত বেস্ট। তাহলে কি দাঁড়ালো সঠিক করার পরে, শি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের সব থেকে ভালো গায়িকা, এই ক্ষেত্রে সিঙ্গার মানে হচ্ছে গায়িকা, যেহেতু শি বলেছে, সাবজেক্টটা যেহেতু শি, সেই জন্য এখানে গায়িকাই কিন্তু হবে বাংলা বললে, ঠিক আছে, এটা আবার মাথায় রাখতে হবে একটু। শি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের সব থেকে ভালো গায়িকা, বোঝা গেল, খুব সোজাই ছিল। তারপরে প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, খুব সুন্দর, এটাও কিন্তু খুব ভালো একটা প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের আন্ডারেই পড়েছে। শি ইজ ম্যারিড ড্যাশ এ ডক্টর, ভালো করে বোঝার চেষ্টা করো, ম্যারি মানে হচ্ছে বিয়ে করা, ঠিক আছে, আর এইখানে বলেছে শি ইজ ম্যারিড, ভালো করে বোঝো, সেন্টেন্সটা কিন্তু আমার প্যাসিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ তার বিয়ে দেওয়া হয়, তার বিয়ে দেওয়া হয় একজন ডাক্তারবাবুর সঙ্গে। এবার মনে হবে যেন উইথ, কিন্তু না, ধরো আই ম্যারি হার, অর্থাৎ আমি তাকে বিয়ে করি, আর আমি আমার বোনকে একজন ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে দেই, এই কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, এর বাংলাটাও এরকম, শি ইজ ম্যারিড ড্যাশ এ ডক্টর, অর্থাৎ বাংলা করলে দাঁড়াবে তাকে বিয়ে দেওয়া হয় একজন ডাক্তারবাবুর সঙ্গে বা ডাক্তারের সঙ্গে, তাই এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার টু, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু টু, শি ইজ ম্যারিড টু এ ডক্টর, তাকে বিয়ে দেওয়া হয় কার সঙ্গে, এ ডক্টর, অর্থাৎ একজন ডাক্তারবাবুর সঙ্গে। তাহলে 4-এর দাগে তোমার সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, টু বসলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দি এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে বলেই দিয়েছে যে সেন্টেন্সের একটা অংশে অবশ্যই এরর বা ভুল কিন্তু রয়েছে, তাহলে তোমাকে এবার সেন্টেন্সটা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়া দরকার। কি বলেছে, হি ডিড নট নিউ, হি ডিড নট নিউ, ভালো করে খেয়াল করো, দি অ্যান্সার টু দ্য কোশ্চেন, অর্থাৎ সে জানতো না, কি জানতো না, দি অ্যান্সার টু দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তরটি তার জানা ছিল না বা তিনি জানতেন না বা সে জানতো না। তাহলে এখানে দেখো তো ডিড আছে, তাই তো, সিম্পল পাস্ট টেন্স, নেগেটিভ সেন্টেন্স, যেমন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, তাহলে কি হবে সিম্পল পাস্ট টেন্সে, আই ডিড নট ইট রাইস। তাহলে এরকম যদি থাকে ডিড এই ক্ষেত্রে, তাহলে ডিডের পরে নট আছে এবং তারপরে কি হওয়া উচিত, মেইন ভার্বের MV1, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু হওয়া উচিত, তাই হওয়া উচিত হচ্ছে নো,
আই ডিড নট নো, সরি এইখানে ভাই হি ডিড নট নো, অর্থাৎ সে জানতো না কি দি অ্যান্সার টু দ্য কোশ্চেন। তাহলে ভুল অংশ কোনটা? নিউ, যেটা আসলে হওয়া উচিত ছিল নো, মানে কোশ্চেনে যদি নো থাকতো তাহলে তো কোনো ভুলই থাকতো না। তাই এইখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে নিউ, অর্থাৎ হি ডিড নট নিউ, এখানে নিউ না হয়ে হওয়া উচিত ছিল নো। হি ডিড নট নো, তাই এইখানে নিউ না হয়ে নো হওয়া যেহেতু উচিত ছিল, তাই ভুল অংশটা যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে নিউ। বোঝা গেল? এটাও কিন্তু খুব কঠিন কিছু ছিল না, একদম সিম্পল বা বেসিক বা কোর ইংলিশ গ্রামারের একদম বিগিনিং বা শুরুর দিকে যেটা থাকা উচিত এইখানে, সেইখান থেকেই কিন্তু একটা কোশ্চেন সেট করা হয়েছে। নেক্সট কোশ্চেন কি? চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিজেন্ট। এইবার বলেছে যে ডিলিজেন্ট এই শব্দের হচ্ছে তোমার সিনোনিম বা সমার্থক শব্দ কিন্তু খুঁজে বের করতে হবে। তো প্রথমত আমাদের জানা উচিত যে ডিলিজেন্ট এই শব্দটির বাংলা অর্থ কি। ডিলিজেন্ট মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং বা কঠোর পরিশ্রমী বা পরিশ্রমীও বলতে পারি। তাহলে এইখানে যে অপশন রয়েছে দেখি, লেজি, লেজি মানে তো তোমার হচ্ছে অলস, এটা তো হওয়া উচিত নয়। কেয়ারলেস মানে হচ্ছে যত্নহীন, যে কোনো কিছু কেয়ার করে না। ক্লেভার মানে চালাক, এটাও হচ্ছে না, তাহলে অপশন তো আমার এলিমিনেট হয়ে গেল। এবার এই জিনিসটা তখনই করা সুবিধাজনক যখন তুমি ডিলিজেন্টের সঠিক মানেটা জানো, সঠিক অর্থটা জানো বাংলায়, তখনই কিন্তু তোমার এই সিনোনিম বা অ্যান্টোনিমগুলো বের করতে খুব সুবিধা হয়। তাহলে অপশন এলিমিনেট হয়ে গেল কি কি, এসিডি, থাকলো কি হার্ড ওয়ার্কিং। আমি যদি বলি ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, তাই তো। তো এইখানে ডিলিজেন্ট তাই পরিশ্রমী এবং এর সিনোনিম হয়ে যাচ্ছে কিন্তু হার্ড ওয়ার্কিং। তাই 6 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হার্ড ওয়ার্কিং, অর্থাৎ ডিলিজেন্টের এইখানে যা অপশন রয়েছে সেই অনুযায়ী হার্ড ওয়ার্কিং এই অপশনটি, অর্থাৎ অপশন বি যেটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চুজ দি অ্যান্টোনিম। কিসের অ্যান্টোনিম? মানে বিপরীত শব্দ অফ দ্য ওয়ার্ড স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে পসিটি, স্বল্পতা। হয়ে গেল। তাহলে স্কারসিটি মানে হচ্ছে পসিটি মানেও স্বল্পতা, অল্পতা, এই জাতীয় জিনিসকে কিন্তু নির্দেশ করে, এর অর্থ হচ্ছে তাই। তাহলে শর্টেজ, দেখো শর্টেজ মানে কি স্বল্পতা, ল্যাক মানে কমতি বা ঘাটতি, ডেয়ার্থ মানে হচ্ছে কমতি বা ঘাটতি। তাহলে এই অপশনগুলো কি হওয়া উচিত? অবশ্যই না, তোমাকে তো অ্যান্টোনিম বের করতে হবে, তাই তো। তাই স্কারসিটির বিপরীত শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্স, মানে প্রাচুর্যতা, মানে প্রচুর পরিমাণে থাকা যে অংশটা, সেই জিনিসকেই কিন্তু নির্দেশ করছে। তাহলে 7 দাগের তোমার সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্যতা। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার আমার হচ্ছে 8, চুজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব। খুব সোজা, গিভ আপ। গিভ আপ মানে কি? ফ্রেজাল ভার্ব এই চ্যাপ্টারটাও আমাদের পড়া উচিত, তোমরা অবশ্যই পড়বে। মানে আমি সব ধরনের চ্যাপ্টারগুলোকেই কিন্তু কভার করার চেষ্টা করছি প্রতিটা সেটেই, কেননা দেখো মাত্র 10টি প্রশ্ন থাকবে। আমি যদি চ্যাপ্টার ধরে নিচ্ছি তোমার গ্রামার সেকশন এবং ভোকাবুলারি সেকশন থেকে, অন্তত পক্ষে 18 থেকে 19টা বা 20টা চ্যাপ্টার কিন্তু কভার করা সম্ভব, বা 15টা চ্যাপ্টার তো ভুলই নেই। এবার 15টা চ্যাপ্টার তো, আর এইখানে 15টা চ্যাপ্টার থেকে যদি একটা করে কোশ্চেন নিই তাহলে তো তোমার প্রশ্ন দাঁড়াচ্ছে 15টা, তো সেটা তো করা সম্ভব নয়। আমি প্রতিটা সেটেই একটু করে ভ্যারিয়েশন আনার চেষ্টা করছি, ঠিক আছে। তো চুজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব গিভ আপ। এবার গিভ আপ মানে কি? বশ্যতা স্বীকার করা, ভালো বাংলায় হচ্ছে বশ্যতা স্বীকার করা। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। এইবার নিচের কোন শব্দের মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে টু সারেন্ডার মানে কি? বশ্যতা স্বীকার করা, এটাই হয়ে যাচ্ছে, উত্তরের দিকে যাচ্ছে।
টু গিভ সামওয়ান সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়া। তো বশ্যতা স্বীকার করা আর কাউকে কোনো কিছু দেওয়া সেটা তো হচ্ছে না, তাহলে অপশন বি হলো না। অপশন সিতে বলেছে টু ডিলে, ডিলে মানে হচ্ছে দেরি করা বা দেরি করানো। টু ইনক্রিজ মানে বৃদ্ধি করা না, তাহলে অ্যাজ পার অপশন তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশনে। তাই গিভ আপ এই ফ্রেজাল ভার্বের তোমার যেহেতু মিনিং বা মানে বের করতে বলেছিল, তাই মিনিং বা মানে যেহেতু বের করতে হচ্ছে, এর সঠিক মিনিং হচ্ছে টু সারেন্ডার, বা হচ্ছে বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ করা। সারেন্ডারের আরও শুদ্ধ বাংলা হচ্ছে আত্মসমর্পণ করা। গিভ আপ মানে হচ্ছে হলো বশ্যতা স্বীকার করা। তো যে বশ্যতা স্বীকার করে সেই বেসিক্যালি সারেন্ডার করে বা সেই আত্মসমর্পণ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত আসলো 9। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একবারে বলেই দিয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ক্ষেত্রে কি হচ্ছে। এ পারসন হু স্টাডিজ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা স্টার্স অর্থাৎ নক্ষত্র এবং প্ল্যানেটস মানে গ্রহ সম্পর্কে যে পড়াশুনোটা বা স্টাডিটা কিন্তু করে, তাহলে তাকে কি বলছে? বোটানিস্ট মানে হচ্ছে উদ্ভিদবিদ, অর্থাৎ উদ্ভিদবিদ্যা নিয়ে যে পড়াশুনো করে সেটা তো হচ্ছে না। অপশন বি অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমারের ভালো বাংলা হচ্ছে জ্যোতির্বিদ। শোনো, একটা জিনিস হচ্ছে জ্যোতির্বিদ আর জ্যোতিষী কিন্তু এক নয়, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, আর অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতির্বিদ, অর্থাৎ সেলেস্টিয়াল বডিজ বা মহাজাগতিক বস্তু নিয়ে যে পড়াশোনা করে, সেটা স্টার্স হতে পারে, প্ল্যানেটস হতে পারে, উল্কা, ধূমকেতু, নীহারিকা, ছায়াপথ, যেগুলো ভূগোলের যে বিষয়গুলো রয়েছে আর কি, কসমোলজি। তো সেটাই কিন্তু সঠিক উত্তর। আরও দেখে কি বলছে, জিওলজিস্ট মানে হচ্ছে ভূতত্ত্ববিদ, সেটাও কিন্তু না। ঠিক আছে, আর্কিওলজিস্ট মানে হচ্ছে পুরাতত্ত্ববিদ, এটাও না। তাও একটু পড়ে নিলাম। তাহলে কোশ্চেন নাম্বার 9-এর আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই টপিক থেকে যে কোশ্চেনটা সেট করা হয়েছে তার সঠিক উত্তর হচ্ছে অ্যাস্ট্রোনমার, অর্থাৎ জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ আর জ্যোতিষী কিন্তু এক না, এটা কিন্তু মাথায় রাখবে। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার মানে কিন্তু জ্যোতিষী, আর অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতির্বিদ, অর্থাৎ যে প্ল্যানেটস বা স্টার্স, এই সমস্ত কমেটস, নীহারিকা, ছায়াপথ যাই বলি না কেন সেগুলো নিয়ে যে পড়াশুনো কিন্তু করে, তাকে বলছে হচ্ছে অ্যাস্ট্রোনমার। এই সেটের কোশ্চেন আমাদের প্র্যাকটিস সেট 6-এর লাস্ট কোশ্চেন দেখি কি বলেছে। ও হ্যাঁ, চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ স্পেলিং টেস্ট এই চ্যাপ্টার থেকে। দেখো প্রতিটা সেটে আমি যতটা পারছি মানে মাথায় রেখে ভ্যারিয়েশন আনার চেষ্টা করছি, যাতে সব টপিকই কভার করা একটা জায়গা কিন্তু থাকে। তো এখানে বলেছে প্রশ্নটা স্পেলিং, কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান, নিচের কোন বানানটিতে সঠিক বানান রয়েছে সেটাই চুজ করতে হবে। এইখানে বোঝাই যাচ্ছে যে বানানটা হবে হচ্ছে রিসিভ। রিসিভ মানে কি? রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে আমরা জানি রিসিভ বানান কি, RECEIVE, RECEIVE। রিসিভ মানে কি? গ্রহণ করা। ঠিক আছে, এইরকমভাবে আর একটা লিখি ডিসিভ, DECEIVE। ডিসিভ মানে কি? ধোকা দেওয়া, প্রতারণা করা, এইরকম। তাহলে রিসিভ, ডিসিভ। এইবার দেখো তো RECEIVE কোথায় আছে? RECEI এটা না, RECIVE এটাও নয়, RECEIVE। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। অর্থাৎ রিসিভ বানান যদি শুদ্ধ বানান বিধি মেনে হয় তাহলে সেটা হচ্ছে RECEIVE। আর এটা তো হচ্ছে না, RECIVE এটাও হচ্ছে না। তাহলে ABও হচ্ছে না, DO হচ্ছে না, যেটা সঠিক বানান সেটা হচ্ছে রিসিভ। এইখানে তো আমি বলেই দিলাম রিসিভ বানানটা হচ্ছে তোমার হচ্ছে এইটা RECEIVE। আবার লিখে দিচ্ছি RECEIVE, রিসিভ মানে গ্রহণ করা। খুব সোজা একটা স্পেলিং টেস্ট থেকে কোশ্চেন সেট করা হয়েছে। তো যাই হোক, এইভাবে তোমাদের কিন্তু আজকে প্র্যাকটিস সেট যেটা 6 হলো তার 10টি কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করালাম। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। সেই একই কথা, বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে
এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাও যে স্যার আমাদের এই জিনিসগুলো দরকার, ঠিক আছে? সেটা আমরা সবসময় সিরিয়াসলি মাথায় নিয়ে সেইভাবেই প্রশ্ন করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই প্র্যাকটিস সেশন অর্থাৎ 6 নম্বর প্র্যাকটিস সেশন আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আজকে এটুকুই থাকলো।